দর্শক যাকে দেখছেন ইনি হচ্ছেন ডক্টর জায়েদুর রহমান বাংলাদেশের, যিনি কিনা ওখানকার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান তার উপদেষ্টা। তো উনি দিল্লি আসছিলেন, তো যেটা খবর দিল্লি এয়ারপোর্টে ওনাকে আটকে দেওয়া হয়, মানে এয়ারপোর্ট থেকে বের হতে দেওয়া হয়নি, ছাড়পত্র দেওয়া হচ্ছিল না, অনেকক্ষণ আটকে রাখা হয়। তো তারপরে যেটা খবর যে উনি পালিয়ে গেছেন, মানে পরে নাকি ওনাকে ছাড়পত্র দেওয়া হচ্ছিল, একটা সরকারি বৈঠকে আসছিলেন বলে, কিন্তু যেহেতু অনেকক্ষণ আটকে রাখা হয়েছিল সেই জন্য নাকি উনি আর ছাড়পত্র পাওয়ার পরেও আর বের হননি এয়ারপোর্টে, কোথায় শ্রীলঙ্কা হয়ে নাকি আবার ফিরে চলে গেছেন বাংলাদেশে। কিন্তু ব্যাপারটা কি আমি একটু জানবো দর্শক, আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাস মহাশয়কে। হ্যাঁ, পেয়েছি অনলাইনে। ব্রিগেডিয়ার দাস, সকাল সকাল আপনাকে নিলাম, কারণ গতকাল থেকে খুব চর্চা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশে আমি দেখছি খুব চর্চা হচ্ছে মিডিয়াতে, যে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা তাকে ভারত ঢুকতে দিল না, এয়ারপোর্টে আটকে দিল, ভীষণ অপমান করা হয়েছে। আমি একটু জানতে চাই যে ব্যাপারটা কি, একজন উপদেষ্টা বলা হচ্ছে প্রধানমন্ত্রী, তাকে ঢুকতে দেওয়া হলো না, এয়ারপোর্টে আটকে রাখা, এবং তারপর কি হলো, কি খবর? ঠিক, আমি প্রথমে একটু বলে নিই হয়েছেটা কি, তারপরে বলবো যে কেন হয়েছে আমার যেটুকুনি অ্যানালিসিস। ইনি একজন মানে পেশায় চিকিৎসক, ডক্টর জাহেদুর রহমান, এবং ইনি মিডিয়া ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, সমস্ত চ্যানেলে বাংলাদেশের এনার ইন্টারভিউ আসে এবং এনার পলিটিক্যাল ওপিনিয়ন রাখেন ইনি। এবং এই মুহূর্তে ইনি বাংলাদেশের যিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তার অ্যাডভাইজার, তার উপদেষ্টা, পলিসি আর স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তিনি তার উপদেষ্টা হিসেবে আছেন। এইবার হয়েছেটা কি, একটা কনফারেন্স হয় ভারতবর্ষে দিল্লিতে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ওশেনের আশেপাশে যতগুলো দেশ আছে সেই দেশগুলোর একটা মিটিং হয়, সেখানে নিজস্ব নানান রকম কথাবার্তা হয়, ভারতের চিন্তা ভাবনা তাদের বলা হয়, তাদের চিন্তা ভাবনা ভারত শোনে, এবং কোঅপারেশন, ইকোনমি, ডিফেন্স, স্ট্র্যাটেজিক এই সমস্ত ব্যাপারগুলো করা হয়। এবং এই দেশগুলোর মধ্যে মানে আপনি একদিকে যদি দেখেন যে বাংলাদেশ আছে, ভারতবর্ষ তো আছেই, ওদিকে সিঙ্গাপুর, ফিলিপিন্স, মালয়েশিয়া, ওইদিকে ওমান, ইয়েমেন, তারপরে আপনার ইউএই, তারপরে আপনি নিচের দিকে চলে আসুন মরিশাস, সেশেলস, তারপরে মালদ্বীপস, তারপরে ওইদিকে চলে যান আপনার মাদাগাস্কার। তো এই রকম করে কমপ্লিট পাকিস্তান বাদ দিয়ে বলতে পারেন মোটামুটি 20-25টা দেশের আর কি একটা জোট। সেইখানে এনার আসবার কথা ছিল বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে। এবার হয়েছেটা কি, যখন ইনি এসছেন তখন আমাদের যে কম্পিউটার থাকে, আমি যেটুকুনি জানি ইমিগ্রেশনে, সেখানে বিপ বিপ করে উঠেছে যে ইনি হচ্ছেন একজন যে ইন্ডিয়ার পক্ষে একটা রেড মানে লুক আউট আর কি, যে কিছু হয়তো ভারত বিরোধিতার জন্য নানান রকম থাকে এবং এর গ্রেড থাকে। যেমন আমেরিকাতে আপনি যদি ঢোকেন তো পার্সন অফ ইন্টারেস্ট বলে ওরা, সেখানে যাকে তাকে আটকে দিতে পারে আমেরিকা। পার্সন অফ ইন্টারেস্ট হলে ওরা দেখবে, ফাইল খুলে কথা বলবে, তারপরে যেতে দেবে। তো আমাদের বলে যে লুক আউট, হ্যাঁ এরকম। তো এইবার কি হচ্ছে যে সেইখানে ওনারা ওনাকে আটকে রাখেন জানবার জন্য, এবং তারপরে মনে হয় দুপক্ষেরই যখন কথাবার্তা চলে তারপরে ওনারা বুঝতে পারেন যে ইনি একটা দেশকে রিপ্রেজেন্ট করছেন, তখন বোধহয় হ্যাঁ বলেছেন, তাতে ওনার হাতে ঘা লেগেছে আমি যেটুকুনি বুঝতে পারি, এবং উনি ফেরত চলে যেতে চেয়েছেন, ভালো করেছেন, সেটা কোনো ব্যাপার না। বাট এটা কেন হলো? প্রথম কথা হচ্ছে, দেখুন আমি তো যখন চাকরি করতাম তো আমাদের কাছে না, মিলিটারি লোকেদের কাছে বা অফিসারদের কাছে পাসপোর্ট থাকতো অনেক রকমের। যেমন একটি পাসপোর্ট যেটাতে আমি আমার বউ বাচ্চার সাথে বেড়াতে যাই বিদেশে, সেটা সবার আছে, আপনার আছে, আমার আছে, সারা। আরেকটা থাকতো যখন ছোট র্যাঙ্কের অফিসার থাকে লোকেরা, হোয়াইট পাসপোর্ট, তার মানে আপনি কোনো অফিসের কাজে যাচ্ছেন, হোয়াইট পাসপোর্ট, ওটা আমাদের হোয়াইট পাসপোর্ট বলে। আরেকটা হয় যে রেড কালার পাসপোর্ট, যেটা আরেকটু বড় র্যাঙ্কে, উপরের র্যাঙ্কে পৌঁছে গেলে লোকে পায়, বা এমপি, কোনো প্রাইম মিনিস্টারের কাজে যাচ্ছে এরকম লোকেরা পায়। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, আমি যতটুকুনি জানি যে ইনি ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ট্রাভেল করছিলেন না, তাহলে তো এই ব্যাপারটা হতোই না। তো মানে ওটা তো রিসিভ করবার জন্য লোক দাঁড়িয়ে থাকতো, সেটা ভালো। এবার যে হচ্ছে যে এইটা হচ্ছে ঘটনা, এবং উনি ফেরত চলে গেছেন। এবার এইটা কেন হলো? কারণ ওনার কিছু পুরনো রাজনৈতিক অবস্থান ভারত বিরোধী ছিল মনে হয়। আমি ওনার অনেক মিডিয়া দেখেছি, অনেক ইউটিউব চ্যানেল দেখেছি, বিশেষ করে ইউনুসের সময়, এবং ওনার একটা অ্যান্টি
শেখ হাসিনা স্টান্স আছে, সেটা তো থাকতেই পারে। আমাদেরও আমরাও নিজস্ব, আপনি একজন এত বড় পশ্চিমবঙ্গের ইউটিউবের চ্যানেলের মালিক, আপনারও তো একটা স্টান্স আছে যে আপনি দেশ হয়ে কথা বলবেন, কার হয়ে কথা বলবেন, সবার থাকে, সেটা আমাদের অধিকার, ওনারও অধিকার। বাট সেই স্টান্সটা কোথাও একটা গিয়ে ভারত বিরোধিতায় থেমে যাচ্ছিল আর কি। এবং উনি কিন্তু ইউনূস গভর্নমেন্টেরও ইলেকশন রিফর্মস কমিশনের একজন মেম্বার ছিলেন, এবং অবভিয়াসলি ভারত বিরোধিতা করে বাংলাদেশে অনেক কিছু পাওয়া যায়। যত বেশি ভারতের গালি দেবে তো তত বেশি বড় পোস্ট পাওয়া যায়। তো সেইখানে কি হয়েছে যে ওনাকে এই পোস্টটা ওনার প্রাইম মিনিস্টার দিয়েছেন, নিশ্চয়ই উনি যোগ্য ব্যক্তি তাই দিয়েছেন, এবং এইখানেই গোলমালটা হয়। আমার মনে হয় গোলমালটা অনেকগুলো স্তরে হয়েছে, খালি ভারত করেনি। বাট ভারতের যে, আমার শুনে ভালো লাগছে যে ভারতের এখন একটা লিস্ট আছে, যে লিস্টে কম্পিউটারে বিপ বিপ হয়, না হলে যা হচ্ছিল, যে ইচ্ছে ঢুকছে, যারা গিয়ে আমেরিকাতে বা অন্যান্য দুনিয়াতে গিয়ে ভারতের মুখে থুতু মারতো, তাদেরকে দেখতাম যে অবাধে, আমি এনার নাম বলছি না, এনাকে আমি ওই ওই জায়গায় ঢোকাচ্ছি না, বাট আরো বড় বড় ভারত বিরোধী, তাদেরকে রেড কার্পেট ওয়েলকাম দেওয়া হতো। তারপরে আমরা দেখলাম কিছু বিদেশি দেশের প্রাইম মিনিস্টার কেউ ভারত একটু নরম গরম ট্রিটমেন্ট দিল। তারা এসছে, যেমন আমি নাম নিয়ে বলছি, কানাডা, জাস্টিন ট্রুডো এসেছিলেন, এদিক ওদিক ঘুরে বেড়ালেন, এটা করলেন, চলে গেলেন, কেউ একটা পাত্তা দেয়নি। যখন উনি প্রাইম মিনিস্টার ছিলেন তখন বোঝা গেল যে ভারত বিরোধিতা করলে আমরা একটু নরম গরম হবে, এবং আমাদের একটা লিস্ট তৈরি আছে। আরো কিছু লোকজন আছে যাদেরকে এয়ারপোর্ট থেকে রিসেন্টলি ফেরত পাঠিয়েছে, খালি এনাকে না। বাট এনাকে ফেরত পাঠায়নি, ইনি যখন ক্লিয়ার করেছেন যে উনি এইরকম হাই র্যাঙ্কিং পার্সোনালিটি, তখন হ্যাঁ বলেছে, বাট ওনার হাতে ঘা লেগেছে, লাগতেই পারে, চলে গেছে। এবার এইটাতে কি হলো দেখুন, আপনি একটা জিনিস দেখুন, বাংলাদেশ যখন নতুন সরকার এলো, ইউনূসের সময় তো ছেড়ে দিলাম, ইউনূসের সময় তো ভারত বিরোধিতা এমন তুঙ্গে পৌঁছে গিয়েছিল যে আমার ভয় হচ্ছিল যে ভারত কোনো মিলিটারি অ্যাকশন না নিয়ে নেয়নি, ভালো কথা। সেখানে তো তারা সেভেন সিস্টারকে বিক্রি করছিল। আপনার সাথে আমি কতগুলো শো করেছি তাদের এগেনস্টে, যে তারা বলছে কলকাতা চলে আসবে, যাদের কোনো আইডিয়া নেই যে মিলিটারি অপারেশন কিভাবে করা হয়। তারা বলছে 2 দিনে আমরা কলকাতা পৌঁছে যাব। আরে আমি আর একটা কথা বলি আপনাকে, এই ব্যক্তিগত আমি একটা বিষয় দেখছিলাম যে উনি এমনকি এই যে বাংলাদেশ তৈরিতে আপনাদের যে অবদান, মানে ভারতীয় সেনাবাহিনীর যে অবদান, সেটাকে অস্বীকার করে উনি বলতেন যে এটা ভারত তার স্বার্থে, নিজের স্বার্থে করেছে। মানে মানে এতটাই নিমকহারাম হলে বিষয়টা হয়। আমি দেখছিলাম এরকম মন্তব্য উনি, আমি কিছু সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, এরকম পর্যন্ত করেছেন। ইনাকে একলা না, আমি তো সবসময় বলি, আমি যখনে যাই পডকাস্টে বলি যে আমাদের বাঙালিদের, পশ্চিমবঙ্গটা বাঙালি রাজ্য, কিন্তু ভারতবর্ষটা বাঙালি দেশ না। এবার বাঙালিদের একটা আইডিয়া আছে, বাংলাদেশ মানেই খুব ভারত প্রেম, ইলিশ মাছ খাও, আসো আসো টাকার, না, একেবারে না। ওরা আপনাকে ব্যবহার করে এখানকার হাসপাতালগুলো ব্যবহার করবার জন্য, বা একটু বাঙালিদের সাথে থাকবার জন্য, বাকি ওরা পছন্দ করে না। আমি জানি, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি, আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে এবং দায়িত্ব নিয়ে বলছি। এবং সেখানে তারা মনে করে মুক্তি যোদ্ধারা ছাড়িয়েছিল, বা মানে পাকিস্তানকে ডিফিট করেছে। আমি তো এটা বুঝতে পারি না, তাহলে সইটা যখন করলেন জেনারেল জগজিৎ সিং অরোরা, পাকিস্তানের জেনারেল নিয়ে যে সই করছিল, আর 93,000 সৈনিক তাদের বেল্ট, জুতো এগুলো খুলে ওখানে পিস্তলগুলো মাটিতে লাগিয়ে রেখেছিল, তখন ভারতের আর্মি অফিসারদের কাছে কেন সই করছিল? তখন তো মুক্তিযোদ্ধাদের কাছে সই করাটা উচিত ছিল। বাট এটা এরা মানতে চায় না, একটা স্টেট অফ ডিনায়ালে আছে। আপনি যদি এখন বলেন না আমি আমার বাবা মাকে মানবো না, ওরা কিছু করেনি, আমি শফিকুল ইসলাম নিজের দমে আমি উঠেছি, তাহলে কি হবে? আপনি যদি না মানেন আমরা কি করব? যে বাবা মা জন্ম দিয়েছিল, তো সেই রকম ব্যাপারটা হয়ে গেছে এখানে। তো এইবার এইটা উনি একলা না, ওনার মতো প্রচুর ভারত বিরোধী শিয়াল আছে, এবং তারা এগুলো করে, ভারত বিরোধিতা করে, তারা এটা ওটা পায়, ভালো পায়, এবং তারা পরে আবার চুপ করে এসে চিকিৎসা করিয়ে নিয়ে যায়। ভারতে একটা কাজ করলে 4টে জিনিস কিনে নিয়ে যায়। আমি তাতে ইনভলভ ছিলাম এক সময়, এদের নিয়ে ঘোরাতাম, আমি মানে অফিসিয়ালি ডিউটি করেছি টপ র্যাঙ্কিং পিপলদের জন্য, যে এদের নিয়ে কোথায় কোথায় তারা যেতে চায়, কেউ বোলপুর যেতে চায়, কেউ শ্রীলেদারে জুতো কিনতে চায়, কেউ কিছু করতে চায়। তো কেন ওই সার্জিস আলম বড় বড় কথা বলতেন, তার বাবার চিকিৎসা তো ভারতে করে নিয়ে ফিরলেন। হ্যাঁ হ্যাঁ, আরেকজন আছেন, আমি নাম নিচ্ছি না এখন, বাংলাদেশের মানে ইউটিউবার কাম বড় ব্যক্তি, তার ছেলে এখানে পড়ে, একটা বড় দার্জিলিং এর একটা স্কুলে পড়ে। বাট এগুলো এটা চলে এদের, ওরা ওইটা করে। এবার কি হচ্ছে, তাহলে এটা কেন হলো? তার কারণ হচ্ছে ভারতে তার মানে একটা লিস্ট আছে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন যখন ইনি এলেন তারেক রহমান, তখন কিন্তু আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার চলে গিয়েছিলেন ওখানে, এবং মোদি বার্তা দিয়েছিলেন, খুব ভালো কথা, এবং উনিও একটা শুরুয়াতটা ঠিক করেছিলেন। তারপরে বেছে বেছে এরকম উপদেশটাকে সিলেক্ট করা, এবং যে ভারত বিরোধিতা করছে, এবং তাকে নেওয়া কি সত্যি যুক্তিযুক্ত কাজ? আমার মনে হয় না।
না, নেওয়া 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 যেমন তেমন, উনি পাঠালেন কি করে এটা তো ভাবতে হবে। নিয়েছেন আপনার 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 নিজেদের মধ্যে রাখুন, অন্য কোথাও পাঠাবেন। যিনি লাগাতার ভারত বিদ্বেষী কথা বলে যাচ্ছেন, তিনি আসবেন, পাঠাবেন, আর ভারত তাকে আপ্যায়ন করবে, এত আশা কিসের? এটাও তো ভাবতে হবে না তারেক রহমানকে, যে উনি কি বলেছেন উনি জানেন না? আর আপনি আপনি যে কথাটা বলছেন এটা আমার খুব ভালো লাগছে, যে তার মানে ভারতও কতটা নজরদারি রাখে যে কারা কি বলছেন, তাদেরকে আমরা কিভাবে দেখবো তার লিস্ট তৈরি করে রাখা, যে এয়ারপোর্টে নামতেই, মানে উনিও ভাবতে পারেননি আর কি, ভাবছেন সব ভুলে গেছেন আর কি ভারতের লোকেরা, কোনো সিস্টেম নেই, যে নামতেই যে ধরা, এটা কম কথা না। হ্যাঁ, এইখানে আমি আপনার সাথে একটু দ্বিমত হচ্ছি। ভারত রাখতো না, এটা ভারতের একটা নতুন হবি। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারত রাখতো না। আমাদের একজন প্রাইম মিনিস্টার ছিলেন গুজরাল বলে, খুব কম সময়ের জন্য প্রাইম মিনিস্টার ছিলেন, আইকে গুজরাল। তিনি একটি ডক্ট্রাইন বানিয়েছিলেন, গুজরাল ডক্ট্রাইন। তাতে হচ্ছে আমরা ছোট ছোট দেশগুলোকে যা ইচ্ছে দিয়ে যাব, তাদের থেকে কিছু নেব না। এই পলিসিটা ভারতের চলছিল, এবং এরা হরিণ লুট চলছিল, যে তারা গালাগালিও দিচ্ছে আর আমাদের থেকে নিচ্ছে। এইবার ভারত দেখছি একটু তার সহ্য শক্তির যে সীমানাটা, সেটা স্ট্রং করেছে, যে এর বাইরে টেরবাই করলে আমরা কিন্তু যতটা পারি টাইট দেব, যেখানে পারবো। দেখুন, এই মুহূর্তে আমেরিকাকে টাইট দেওয়ার মতো ভারতের কাছে ক্ষমতা নেই, এটা তো মানতে হবে। আমাদের কাছে নেই, মিলিটারি শক্তিও নেই, আর ইকোনমিক শক্তিও নেই, এটা মেনে নিতে হবে আমাদের। কিন্তু যাদের আমরা দিতে পারবো, তারা যদি এইরকম অ্যাটিটিউড দেখায়, তাহলে ভারত, আমাদের ভাষায় এটাকে বলে মাসেল ফিক্সিং, আমরা একটু শক্তি, আমাদের পেশিটাকে একটু দেখাচ্ছি। এগুলো মেসেজ, ডিপ্লোম্যাটিক মেসেজ। এবার এটা ডিপ্লোম্যাটিক ইস্যু, একটা ছোট্ট ইস্যু, বাট এইটা একমাত্র ইস্যু না। আপনি দেখুন, বাংলাদেশ গত কয়েক মাসের মধ্যে পাকিস্তান, চায়না এবং তুর্কির সাথে হৃদ্যতা প্রচন্ড বাড়াচ্ছে। অবভিয়াসলি ভারতের তো ভ্রু কুচকে হবে, ভারত তো পছন্দ করবে না। আপনাদের তো গত 30-40 বছর ধরে পাকিস্তানের কোনো জাহাজ আসতো না। কোনো জাহাজ কোনো পণ্য নিয়ে আসলে সেটা আগে যেত শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর, সেখানে সেই জাহাজটা চেকিং হতো যে ভারতের জন্য বোম পাঠাচ্ছে না তো পাকিস্তান, কারণ একবার পাঠিয়েছিল, যেই জন্য উলফার জন্য পাঠিয়েছিল। তারপর থেকে এখন সেগুলো ডাইরেক্ট আসছে। এই মুহূর্তে পাকিস্তান এয়ারফোর্সের লোকেরা বাংলাদেশ এয়ারফোর্সকে ট্রেনিং দিচ্ছে। পৃথিবীতে আর ট্রেনিং নেওয়ার জায়গা নেই। আমি তো নিজের ট্রেনিং করেছি বাংলাদেশের অফিসারদের সাথে, তারা এখন সব বড় বড় জেনারেল বাংলাদেশে। আমাদের হয় ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ বলে একটা জায়গা আছে, তো তারা ইচ্ছা করে আমাদের শত্রু দেশের লোকেদের ডেকে ডেকে ট্রেনিং দিচ্ছে, আর ভগবান জানে আর কি কি করছে এয়ারফোর্সের। চায়নার সাথে আপনি দেখছেন ইউনিস চলে গেল, বাট এনারও কিছু কমতি নেই। তুর্কির সাথে নতুন একটা বন্ধুত্ব, যেগুলো মানা হুয়া ভারতের বিরুদ্ধে, অফ সিঁদুরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, ডাইরেক্ট পাকিস্তানকে সাহায্য করেছে দুটো দেশ, তুর্কি আর আজারবাইজান। ভারত ছাড়ছে না, ভারত তুর্কির শত্রুদের ব্রহ্মস দিচ্ছে সস্তায়, এবং তাদের তুর্কি ত্রাহি ত্রাহি করছে যে ভারত কি করে করতে পারে। ইউনাইটেড নেশন গেছে তুর্কি, এবার বাংলাদেশ তাদের সাথে সুন্দর একটা সম্পর্ক বানাচ্ছে। তো এইখানে আমার মনে হয় ভারতের কূটনীতিক একটা যে অ্যাপ্রোচ ছিল, সেটা একটু বদল হয়েছে। ভারত তার যতটা শক্তি, ততটা শক্তি কি হয় জানেন তো, একটা হাতি শুয়ে আছে, নানান পশু পাখি এদিক ওদিক ঘুরে যাচ্ছে, হট করে হাতিটা যদি উঠে দাঁড়ায় না, তখন লোকে বলে আরে এত বড় হাতিটা, বুঝতে পারিনি তো আগে, তো শুয়েছিল। তো সেই রকম আর কি। তো এখন ভারত একটু নিজের শক্তিটাকে দেখাচ্ছে, যে ভারত দরকার হলে কি করে। আমি যেটুকুনি জানি, বাংলাদেশ নেপাল থেকে কিছু ইলেকট্রিসিটি কিনতো এই সময়টা, 40 মেগাওয়াট, আমি যেটুকুনি জানি। এবার ওটা কিভাবে যেত, ট্রান্সমিশন লাইনটা ভারতের, মানে নেপাল একটু ওদের সারপ্লাস হয়েছে ইলেকট্রিসিটি, ওটা বাংলাদেশকে বিক্রি করবে, বাংলাদেশ কিনবে, সস্তা ইলেকট্রিসিটি পাবে, নেপাল একটু প্রফিট করবে। ভারত বলেছে ঠিক আছে ব্যবহার করো, আমাদের তো লাইন আছে, আমাদেরটা দিয়ে ব্যবহার করো। রিসেন্টলি নাকি ভারত বলেছে না, আমাদের একটু ড্যামেজ হতে পারে, একটু দেখছি, চিন্তা করছি। এবার তিস্তা চুক্তিটাও সামনে আসবে, সেটার সময় একটা হবে। বাট আমার মনে হয় এই ব্যাপারটাতে মানে জল ঘোলা না করে বাংলাদেশের, মানে তারা তো মানবে না, এটা একটা অদ্ভুত ব্যাপার। বাংলাদেশে এখন জামাতের সুর বাজে, আর জামাত পাকিস্তানেও আছে, ভারতেও আছে, বাংলাদেশেও আছে। এবং পুরো ইলেকশনটা যে জিতেছে বাংলাদেশ, তার মধ্যে যে 70 জন প্লাস জামাতের মেম্বার আছে অপোজিশনে, তাদের আপনি যদি ম্যাপে লাগান, দেখবেন পুরো ওই পশ্চিমবঙ্গের বর্ডার ধরে 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 শিলিগুড়ি করিডর, চিকেন নেক এরিয়াতে তারা সব জিতেছে প্রত্যেকটা এমএলএ। এইবার হচ্ছে যে ভারত রিসেন্টলি বিএসএফ এর ব্যাপারটা আপনারা দেখছেন, যে জমি পাওয়া যাচ্ছিল না, সেই জমি ঝট করে পাওয়া গেল। ভারত ফেন্সিং খুব পুরোদমে লাগাচ্ছে, এইগুলো ভারতের পছন্দ হচ্ছে না, এবং সেইখানে একটা ভারত বিরোধিতা করে এরা ভাবছে বাংলাদেশের পছন্দ হচ্ছে না, বাংলাদেশের পছন্দ হচ্ছে না, এবং তারা ভাবছে যে পার পেয়ে যাবে। যেমন আমাদের একজন অতি পরিচিত নেত্রী, তিনি বললেন ভারতের কিছু সিক্রেট বলতে চাইলেন তিনি পাবলিককে, একজন ওসমান হাদি নিয়ে। তো এইগুলোতে কি হচ্ছে, যে বাংলাদেশ
বাংলাদেশকে মনে হয় একটু চিন্তার মনন করবার দরকার যে এইটার জলটা শেষ কোথায় যাবে। যে সরকার আছে তারা কি ছেড়ে দেবে, তারা কি পিছিয়ে আসবে, না তারা আরো চাপটা বাড়াবে, এবং সেই চাপটা বাড়ালে কিরকম হবে। যেমন আমরা এই মুহূর্তে আমার মনে হয় আমাদের যে ভারত সরকার, আমার মনে হয় ব্যক্তিগত মতামত, তারা আমেরিকার পলিসিগুলো পছন্দ করছে না। বাট আমরা তো কিছু করতে পারছি না, আমরা তো শয়তানি করতে পারছি না, ইচ্ছা থাকলেও পারছি না। বাংলাদেশকে এই প্র্যাকটিক্যাল বাস্তবটা মেনে নিতে হবে। না মেনে নিলে কি হবে, ভারতেরও